সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি দেখে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব তোমাকে সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। আজ আমি তোমাদেরকে এই উদ্দীপকের আলোকে সমাধান করে দেখাবো। প্রথমে উদ্দীপকটি আমরা ভালো মতো দেখে নেই কী কী তথ্য রয়েছে আজকের আলোচনায়। সুকন্যা এন্টারপ্রাইজের হিসাব বই হতে 2020 সালের ফেব্রুয়ারি মাসে মজুদ সংক্রান্ত নিচের তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। ফেব্রুয়ারি 1, প্রারম্ভিক উদ্ধৃত 300 একক, প্রতি এককের মূল্য 10 টাকা। ফেব্রুয়ারি 5, ক্রয় 450 একক, প্রতি এককের মূল্য 11 টাকা। ফেব্রুয়ারি 10, বিক্রয় 500 একক, প্রতি একক 20 টাকা করে। ফেব্রুয়ারি 14, সরবরাহকারীকে ফেরত 50 একক। ফেব্রুয়ারি 19, ক্রয় 200 একক, প্রতি এককের মূল্য 12 টাকা। ফেব্রুয়ারি 22, বিক্রয় 150 একক, প্রতি এককের মূল্য 13 টাকা। ফেব্রুয়ারি 25, বিক্রয় 300 একক, প্রতি একক 25 টাকা করে। ফেব্রুয়ারি 27, 22 তারিখে ক্রয়কৃত পণ্যের 10 একক পরিবহনে বিনষ্ট হয়েছে। ফেব্রুয়ারি 29, বিক্রয় 140 একক, প্রতি একক 30 টাকা করে। এখানে ফেব্রুয়ারি 29 দেওয়ার কারণ হচ্ছে, লক্ষ্য করো এটা 2020 সালের অঙ্ক, এটা লিপ ইয়ার ছিল, ফেব্রুয়ারি মাস 29 দিনে ছিল, তাই এখানে 29 তারিখ পর্যন্ত এসেছে। এখানে আমার গত দুটো অঙ্কের মধ্যে আজকের ক্লাসটির একটু পার্থক্য হচ্ছে, গত দুটো ক্লাসে বিক্রয় মূল্য প্রশ্নে সরাসরি উদ্দীপকে দেয়া ছিল না, আজকের অঙ্কে সরাসরি এই দেখো বিক্রয় একক দেয়া আছে। এই যে বিক্রয় এককের কত টাকা করে বিক্রি করবে সেটা দেয়া আছে। এখানে আমরা বিষয়টি লক্ষ্য করব, এই বিক্রয় এককটা তখনই কাজে লাগবে লিফো, ফিফো, ভারযুক্ত গড় পদ্ধতি, সাধারণ গড় পদ্ধতিতে এই বিক্রয় মূল্য কোনো কাজে আসবে না। যখন কোনো প্রশ্নে তোমাকে মুনাফার পরিমাণ বের করতে বলবে বা আয় বিবরণী করতে বলবে, তখনই শুধুমাত্র আমার এই বিক্রয় এককে যে প্রাইসটা দেওয়া থাকবে সেটা কাজে লাগবে, নচেত আমার ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি বা কোনো পদ্ধতিতে আমার এই বিক্রয় মূল্যটি কোনো কাজে লাগবে না। করণীয়তে কী বলেছে আমরা একটু দেখে নেই। করণীয়তে বলেছে মোট ক্রয়ের পরিমাণ, ক নম্বরে বলেছে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, খতে বলেছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, আর গতে বলেছে সাধারণ গড় পদ্ধতিতে সুকন্যা এন্টারপ্রাইজের মাল খতিয়ান তৈরি করো। এখানে আমাদের যে নোটটি, একটু নোট একটা দেয়া আছে তোমাদের জন্য, তোমরা একটু নোটটা একটু ভালো মতো দেখে নাও। নোটে বলা হয়েছে উদ্দীপকে বিক্রয় মূল্য দেয়া থাকলে তা ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি বা সাধারণ গড় পদ্ধতি অথবা ভারযুক্ত গড় পদ্ধতির কোনোটিতেই তা কাজে আসবে না। কোনো প্রশ্নে যদি মুনাফা নির্ণয়ের কথা বলা হয় তাহলেই বিক্রয়ের একক প্রতি মূল্য মুনাফা নির্ণয়ে ব্যবহৃত হবে। সো বিক্রয় মূল্য দেওয়া থাকাতে তুমি আবার বিক্রয়ের সময় বিক্রয় মূল্য দিয়েই কিন্তু বিক্রয় করে দিবে না। লিফো পদ্ধতি হলে লিফো পদ্ধতির নিয়মানুযায়ী লাস্টের প্রোডাক্ট সেল করতে হবে, ফিফো হলে ফার্স্টের প্রোডাক্ট সেল করতে হবে, সাধারণ গড় হলে সাধারণ গড়ের নিয়মে নতুন রেট বের করতে হবে, ভারযুক্ত গড় হলে ভারযুক্ত গড়ের নিয়মেই রেট বের করে বিক্রয়ের মূল্য নির্ধারণ করতে হবে। চলো এবার আমরা খাতা কলমে আমার সৃজনশীল প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথমেই সমাধান করব ক নম্বর প্রশ্নের সমাধান, মোট ক্রয়ের পরিমাণ। এ প্রশ্নে যতগুলো ক্রয় রয়েছে সবগুলো ক্রয় যোগ করে দিলেই আমার যা হবে তাই হচ্ছে আমার মোট ক্রয়ের পরিমাণ। এখানে 5 তারিখে ক্রয় রয়েছে, 19 তারিখে ক্রয় রয়েছে, 22 তারিখে ক্রয় রয়েছে। এই তিনটি টাকা আমরা একত্রে, তিনটি একক একত্রে যোগ করে দিলেই আমার মোট ক্রয়ের পরিমাণ বের হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলো আমরা খাতা কলমের সমাধানটি দেখে নেই। চক প্রস্তুত হয়ে গেছে। অঙ্কটি ছিল 2020 সাল, এখানে আমরা প্রথমে 2020 সাল লিখে নিই। 2020 সালের অঙ্কে 2020 লেখার পর মাস ছিল ফেব্রুয়ারি। প্রথম ক্রয় ছিল 5 তারিখে, $450 একক। তারপরের ক্রয় ছিল 19 তারিখ, এটা ছিল 200 একক। এটা ছিল 19 তারিখে
200 একক। আর লাস্ট ছিল 22 তারিখে ক্রয় 150 একক। এবার এটা আমরা যোগ করব। 450, 500, 600, 700, 800 মোট ক্রয় লিখে দিব এখানে আমরা। এভাবেই আমার ক নম্বর প্রশ্নের সমাধানটি সম্পন্ন করতে হবে। চলো এবার আমরা যাই আমাদের খ নম্বর প্রশ্নের সমাধানে। খ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমার ছক প্রস্তুত হয়ে গেছে, যেখানে বলেছে ফিফা পদ্ধতিতে মাল খতিয়ান করতে। প্রথমে আমরা তারিখের ঘরে সাল বসিয়ে নিই। 2020 ফেব্রুয়ারি 1। উদ্বৃত্ত ছিল, উদ্বৃত্ত ছিল 300 একক 10 টাকা করে, টোটাল 3000 টাকার পণ্য। তাহলে আমরা লিখব এখানে 300 একক 10 টাকা করে 3000 টাকার পণ্য। এই কাজটি শেষ হয়ে গেলে আমি পুরো ছকটি এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দাগ দিয়ে ক্লোজ করে দিব। প্রত্যেকটি ঘটনা লেখা হয়ে গেলেই আমরা এইভাবে দাগ টেনে হিসাবটিকে বন্ধ করে দিতে হবে। তারপরে আমরা যাব পরবর্তী ঘটনা, যেটা ঘটেছে 5 তারিখে। ক্রয় করেছি আমরা, উদ্দীপকে দেওয়া ছিল ক্রয়ের পরিমাণ 450 একক 11 টাকা করে। 450 একক 11 টাকা। 450কে 11 দিয়ে গুণ করলে হবে 4950। 4950। আগে ছিল 300, 300 লিখব। 10 টাকা রেট ছিল, টাকার পরিমাণ ছিল 3000, এটা কপি করে নিলাম। এখন ক্রয় করলাম, এটা গিয়ে এখানে আবার যুক্ত হয়ে যাবে। যদি দুটো রেট এক হতো, এই 10 টাকা 11 টাকার রেট যদি একই রকম হতো আমরা একসাথে যোগ করে দিতাম, কিন্তু রেট তো দুটো ভিন্ন, একটি 10 টাকা রেটে আরেকটি 11 টাকা রেটে, তাই আমাকে আলাদা আলাদা রেটে আলাদা আলাদা একক সংরক্ষণ করতে হবে। 450 11 টাকা 4950। এই কাজটিও শেষ। আবার আমি ছকটিকে এভাবে লম্বা দাগ টেনে ক্লোজ করে দিব। এরপর যাবো আমরা তার পরবর্তী ঘটনা। 5-এর পর 10 তারিখে বলেছে বিক্রয় করেছে টোটাল 500 একক। এখন আমি 500 একক বিক্রি করতে গেলে আমার পদ্ধতির নাম কিন্তু ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগের মাল আগে বিক্রি করতে হবে। তার মানে টোটাল 500 বিক্রি করতে গেলে আমি এই 300 আগে বিক্রি করব, তারপরে আরও 200 বাকি, এই 200 450 থেকে নিয়ে বিক্রি করব। তাহলে আমি এখানে লিখে নিয়ে আগে বিক্রয় লিখলাম। টোটাল 500-এর মধ্যে এখানে 300 বিক্রি করব, তারপরে এই 450 থেকে 200 বিক্রি করব। এই 300 নিব 10 টাকা রেটে, 3000 টাকা, এবং এই 200 নিয়েছি 450-এর লট থেকে, ওটা ছিল 11 টাকা করে, তাহলে এটা হবে টোটাল 2200 টাকা। এবার লক্ষ্য করো, 300 থেকে 300 বিক্রি করে দিয়েছি, 450 থেকে 200 বিক্রি করেছি, মোট 500 কিন্তু বিক্রি হয়ে গেছে। 500 বিক্রি করার কথা ছিল, তাহলে আমার রইল কত? এখানে 450 থেকে 200 বিক্রি করলে থাকে 250, 11 টাকা করে। তাহলে 250 11 টাকা করে হবে 2750 টাকা। 2750 টাকা। শেষ হয়ে গেছে এই ঘটনার কাজ। আবার আমি লম্বা দাগ টেনে ছকটিকে এভাবে ক্লোজ করে দিচ্ছি। তারপরে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। 10-এর পর ঘটেছে 14 তারিখ। 14 তারিখে বলেছে সরবরাহকারীকে ফেরত। যিনি আমাকে পণ্য সরবরাহ করেছিলেন আমি তাকে ফেরত দিয়েছি। তো যিনি আমাকে পণ্য দিয়েছিলেন আমি তার কাছ থেকে কিনেছিলাম, সরবরাহকারীকে ফেরত। তুমি প্রশ্নটি একটু লক্ষ্য করো কি বলেছে, সরবরাহকারীকে ফেরত 50 একক।
তো যখন আমি সরবরাহকারীকে ফেরত দিব, সরবরাহকারী আমাকে আগে পণ্য দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? নিশ্চয়ই আমি সরবরাহকারীর কাছ থেকে পণ্য কিনেছিলাম। তাহলে এই ফেরতটা কেনার কারণে হয়েছে, দ্যাট মিনস ক্রয় ফেরত। তো আমরা এখানে লিখব ক্রয় ফেরত। ক্রয় ফেরত বলেছে 50 একক। তাহলে ক্রয় করলে যদি আমরা গ্রহণ কলামে লিখি, ক্রয় ফেরতে ইস্যু কলামে লিখব। এখানে লিখব আমরা ক্রয় ফেরত হয়েছে 50 একক, এখানে লিখব আমরা 50 একক। তো কিনেছিলাম কত করে? এই যে কিনেছিলাম কিন্তু 11 টাকা করে, ক্রয় ফেরত কিন্তু 11 টাকাই হবে। তাহলে 11 লিখব এখানে আমরা, তাহলে হবে 550 টাকা হলো। তাহলে আমার 250 থাকার কথা, 250 থেকে 50 ফেরত দিয়ে দিয়েছি, রইল আমার 211 টাকা রেট, থাকবে 2200 টাকা। 14 তারিখ শেষ, এরপর যাচ্ছি আমরা 19 তারিখ। তার আগে আমাকে এই দাগটি ক্লোজ করে দিতে হবে, ছকটিকে ক্লোজ করে দাগ দিয়ে, লম্বা একটা দাগ দিয়ে ক্লোজ করতে হবে। এরপর আমরা পরবর্তী ঘটনা ছিল 19 তারিখ, 19 তারিখে যাব। 19 তারিখে করেছে ক্রয়। 19 তারিখ ক্রয় করেছে 200 একক, প্রতি এককের দাম 12 টাকা। 19 তারিখে আমরা ক্রয় করেছি 200 একক, মূল্য ছিল 12 টাকা, দাম হবে 2400 টাকা। আগে ছিল 200, 200 নামাবো এখানে 11 টাকা রেটে, 2200 টাকা। নতুন কিনলাম 200, এটার রেট 12 টাকা, এটার মূল্য হবে 2400 টাকা। এটার কাজ শেষ। আবারও দাগ টেনে এটা বন্ধ করে দিব আমরা। উনিশের পর যাব পরবর্তী ঘটনা 22 তারিখে। 22 তারিখে আবার বলেছে ক্রয়, লিখব ক্রয়। 150 একক ক্রয় করার কথা বলেছে 13 টাকা করে। তাহলে 150কে আমি 13 দিয়ে গুণ করব, 1950 টাকা হবে। তাহলে এখানে লিখব আমরা 1950। তাহলে এবার মোট কত হলো? এ 200ই রয়ে যাবে, এ 200 রয়ে যাবে, নতুন করে অ্যাড হবে 150। এগুলো আমরা কপি করে নিই। 200, 11, 2200, আবার 200। এটার রেট ছিল 12 টাকা, এটা হবে 2400 টাকা। আর নতুন কিনলাম 150, এই 150 এটার সাথে যুক্ত হবে। এটার রেট ছিল 13 টাকা, প্রাইস হচ্ছে 1950। শেষ। আবার দাগ টেনে এই তারিখের কাজটি শেষ করে ক্লোজ করে দেব। 22 তারিখ শেষ হওয়ার পর আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি 25 তারিখ। এখানে বিক্রয়ের কথা বলেছে। উদ্দীপকে বলেছে 300 একক বিক্রি করার কথা, প্রতি একক 25 টাকা। এখানে কিন্তু বিক্রয়ের রেট কোনো কাজে আসবে না। ফিফো লিফো, ভারযুক্ত, সাধারণ কর কোনোটিতেই বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া থাকলে কাজে আসবে না, শুধুমাত্র মুনাফা নির্ণয় করার সময়ই কাজে আসবে। তো আমরা দেখি, বিক্রয় 300 একক করার কথা বলেছে, পদ্ধতির নাম হচ্ছে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি হলে এই ফার্স্ট ইন ফার্স্ট আউট হিসেবে প্রথমে 200 বিক্রি করব। প্রথমে আমরা 200 বিক্রি করব 11 টাকার রেটে, 2200 টাকা। আমার 300 বিক্রি করার কথা, তাহলে আরও 100 বিক্রি করব এখান থেকে, এই 200 থেকে আরও 100 বিক্রি করব। এটা রেট ছিল 12, তাইলে এটা হবে 1200। তাহলে রইল কত? এই 200 থেকে 100 রয়ে গেল, এই 200 থেকে 100 রয়ে গেল 12 টাকা রেটে, এটা 1200 হবে। এবং নিচে 150 অক্ষত রয়ে গেল, এটা বিক্রি করতে হয়নি আমার, এটা 13 টাকা রেট ছিল, 1950 টাকা। এখানে আমার লেখার কথা ছিল বিক্রয়, আমি বিক্রয় লিখে নিলাম। ছকটি কীভাবে ক্লোজ করে দিব।
25 শেষ, তারপরের ঘটনা ঘটেছে 27 তারিখ। আমরা একটু উদ্দীপকটি দেখব 27 তারিখে কি ঘটেছে। দেখো, 22 তারিখে কৃত পণ্যের 10 একক পরিবহনে বিনষ্ট হয়েছে। এই যে 22 তারিখে যে পণ্য কিনেছিলাম 13 টাকার রেটে, এখান থেকে কিছু পণ্য নষ্ট হয়ে গেছে। তাহলে এটা ইস্যু কলামে লিখে বাদ দিয়ে দিতে হবে। কেনার সময় আমরা গ্রহণ কলামে যোগ করেছিলাম 22 তারিখে, এখন নষ্ট হওয়ার কারণে আমরা ইস্যু কলামে লিখে এটা কমিয়ে দিব, 10 একক পণ্য কমিয়ে দিব 27 তারিখে। তাহলে লিখব পরিবহনে বিনষ্ট। পরিবহনে বিনষ্ট এককের পরিমাণ ছিল 10। কেনার সময় কিনেছিলাম আমরা 22 তারিখে, দেখো 13 টাকা করে। এই 13 টাকা রেটের পণ্যই নষ্ট হয়েছে 130 টাকা। তাহলে এখানে 100তে কিন্তু কোনো প্রভাব পড়েনি, 100 থেকে যাবে 12 টাকার রেটে 1200 টাকার পণ্য। আর এই 150 থেকে 10 একক পণ্য নষ্ট হয়ে গিয়েছিল, তাহলে রয়ে যাবে 140 একক 13 টাকা করে, 1820 টাকা। শেষ হয়ে গেছে এটির কাজ। এবার আমি ছকটাকে এভাবে লম্বা দাগ টেনে ক্লোজ করে দিব। তারপরে ঘটনা ঘটেছে 29 তারিখ। 29 তারিখে বলেছে 140 একক বিক্রি করা হয়েছে। তাহলে আমি আগে লিখে নিই বিক্রয় 140 একক। ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি হওয়ার কারণে প্রথমে এই 140-এর 100 বিক্রি করব, তারপরে 40 নিব এই 140 থেকে। লিফো হলে কিন্তু সরাসরি 140 বিক্রি করে দিলেই হতো, বাট ফিফো হওয়ার কারণে প্রথম লট থেকে আগে সেল করতে হবে। এই 100 থেকে আমরা আগে 100 সেল করব। 112 টাকা করে 1200, আরও 40 বিক্রি করা বাকি। এই 140 থেকে আমি এখন 40 একক বিক্রি করে দিব। এটা 13 টাকা করে হবে 520। তাহলে এই 100 টপ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এই 140-এর 40 এখানে বিক্রি হয়েছে, রয়ে গেল 100। এটা 13 টাকা রেটে রয়ে গেছে 1300 টাকা। শেষ হয়ে গেছে এটির কাজ। এবার আমি লম্বা দাগ টেনে ছকটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমাকে যে মাসের অঙ্ক সেই মাসের শেষ দিন উদ্বৃত্তটি দেখিয়ে দিব। ফেব্রুয়ারি মাস 29 তারিখে 2020 সালে হয়েছিল, তাই আমি সমাপনী উদ্বৃত্তটি এখানে দেখিয়ে দিই। দেখানোর পর এই 100 এখানে নামিয়ে দিব, রেট লেখার দরকার নেই, 1300 টাকা লিখে দিলেই আমার কাজ শেষ। এরপরে আমি নিচে 2 দাগ টেনে ছকটিকে ক্লোজ করে দিব। এই যে আমি 100 নামিয়েছি, এখানে সমাপনী উদ্বৃত্ত লিখেছি, 100 নামিয়ে ক্লোজ করে দিয়েছি। শেষ হয়ে গেল আমার ফিফো পদ্ধতির মাল খতিয়ান। এভাবেই আমাকে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। এখন আমি চলে যাব আমার পরবর্তী সমাধান গ নম্বরে, যেখানে বলেছে গড় পদ্ধতিতে অঙ্ক করার জন্য। সেটা বলেছে সাধারণ গড় পদ্ধতি। চলো আমরা সাধারণ গড় পদ্ধতির সমাধানটি একটু দেখে নেই। গ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য ছক প্রস্তুত, যেখানে বলেছে সাধারণ গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে। তো আমি প্রথমে তারিখ অনুযায়ী তথ্যগুলো এক এক করে তুলে নেই। 2020 ফেব্রুয়ারি 1 উদ্বৃত্ত ছিল 300 একক 10 টাকা করে 3000 টাকা। 10 টাকা করে 3000 টাকা। একটি লাইন শেষ হয়ে যাবে, এভাবে দাগ টেনে আমি বন্ধ করে দিব। এরপরে যাব আমি পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা ঘটেছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। ক্রয় করেছি 450 একক। রেট ছিল 11 টাকা করে 4950।
স্টকে আগে ছিল 300 একক, এটাই আমরা লিখব 10 টাকা রেটে 3000 টাকা। নতুন কিনলাম 450 একক, এটাও স্টকে বাড়বে, যুক্ত করে দিই 450 11 টাকা করে 4950। এটাও লেখা শেষ। লম্বা দাগ টেনে আমাকে ছকটাকে ক্লোজ করতে হবে। এরপরে যাব আমি পরবর্তী ঘটনায়। 5-এর পরে 10 বলেছে বিক্রয়। এখানে 500 একক বিক্রি করার কথা বলেছে, তাহলে আমি বিক্রয়ের ঘরে 500 একক লিখব। এটা বলেছে সাধারণ গড় পদ্ধতি। আমি আমার গত ক্লাসে দেখিয়েছি সাধারণ গড় পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। আমি আজ আবারও দেখাচ্ছি তোমাকে, তোমার বোঝানোর স্বার্থে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি এই অঙ্ক সম্পর্কে তোমার নিজের দখলে নিয়ে নিতে পারবে। সাধারণ গড় পদ্ধতির নিয়ম ছিল এই দরের কলামে যতটি দর থাকবে সবগুলো দর যোগ করে যতটি দর তত দিয়ে ভাগ। এখানে 10 আর 11 21 যোগফল, 21কে দুটো রেট 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই হচ্ছে আমার সাধারণ গড় পদ্ধতির মূল্য। তাহলে আমি এই দুটো রেটকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। এখানে 3টি রেট থাকলে যোগ করতাম 3টি, 3 দিয়ে ভাগ করতাম। 5টি রেট থাকলে 5টি যোগ করে 5 দিয়ে ভাগ করতাম। এই অঙ্কে দুটো আছে, 10 আর 11 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 10.5 হবে। এখানে আমি লিখব 10.5। এবার 500কে 10.5 দিয়ে ভাগ করলে গুণ করলে 5250 হবে। তাহলে 300, 400, 750 ছিল। 750 থেকে যদি আমি 500 বিক্রি করে দেই তাহলে রইবে কত? 250। 10 টাকা 50 পয়সা রেটে রয়ে যাবে। টাকার পরিমাণ হবে 2625 টাকা। এবার আমি লম্বা দাগ টেনে ছকটিকে ক্লোজ করব। তার পরবর্তী ঘটনা ঘটেছে 14 তারিখ, ক্রয় ফেরত। ক্রয় ফেরত বলেছে 50 একক। উদ্দীপকে বলেছে ক্রয় ফেরত 50 একক। সরবরাহকারীকে ফেরত দিয়েছি 50 একক। সরবরাহকারী ফেরত দিলে সরবরাহকারীকে যখন আমরা ফেরত দিব আমরা নিশ্চয়ই তার কাছ থেকে পূর্বে কিনেছিলাম, দ্যাট মিনস ক্রয় ফেরত। ক্রয় ফেরত ইস্যুর ঘরে লিখবো আমরা 50 একক। ক্রয় করেছিলাম 11 টাকা রেটে, ফেরতও দিব 11 টাকা করে, তাইলে এটা কত হবে? 550 হবে। এখন আমার কাছে ছিল 250, এখান থেকে আমি 50 একক যদি ফেরত দিয়ে দিই রয়ে যায় 200 একক। তাহলে এই 200 একক রয়ে যাবে। এখন 200 এককের দাম দেখো 2625 টাকার পণ্য ছিল, এখান থেকে 550 টাকার পণ্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। একটু তুমি লক্ষ্য করো, ক্যালকুলেটরে আমি কাজটি দেখাচ্ছি। এই 2625 টাকা 2625 টাকার পণ্য ছিল আমার কাছে, এখান থেকে আমি 550 টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, মাইনাস 550 টাকার পণ্য। তাহলে রইল 2075 টাকার পণ্য, এখানে হবে 2075। তাহলে 2075 টাকার পণ্য যদি হয়, 200 একক যদি হয়, প্রতি এককের দাম কত হয়? এটাও ফাঁকা রয়ে যায়, এটা আবার 200 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আমার এই রেট পেয়ে যাব আমি, ভাগ 200 হবে 10.375। 10.375 নতুন রেট হচ্ছে এটা। শেষ হয়ে গেল। এবার আমি ছকটাকে ক্লোজ করে দিব। তারপরে যাব আমি 14 তারিখের পরের ঘটনা, 19 তারিখ। 19 তারিখে ক্রয় করেছে 200 একক। এটা রেট ছিল 12 টাকা করে, তাহলে 2400 টাকা। আগে আমার স্টকে ছিল 200 একক 10 টাকা
37.5 এই রেটে। এটা যা ছিল তাই থাকবে, 10.3752075 টাকা। এবং নতুন কিনেছি 200, এটা 12 টাকা রেট, এটা ছিল 24 টাকা। স্টক বেড়েছে, কাজ শেষ। এই তারিখের দাগ টেনে বন্ধ করে দিব। এরপরে যাব আমরা 19-এর পরের তারিখ 22 তারিখ। আবারও ক্রয় করার কথা বলেছে। 150 একক 13 টাকা করে, 150 একক 13 টাকা করে, 1950 টাকা হবে। আগে দুটো স্টক ছিল, 2 রকমের পণ্য, 10 টাকা রেট, 12 টাকা রেট। নতুন কিনেছি 13 টাকা রেট, তিনটি আবার একত্রে বসবে এখানে। 210.375, এটা হচ্ছে 2075। আবার ছিল 200, এটা 12 টাকা রেট ছিল 2400 টাকা। আর এই মাত্র কিনলাম 150, এটা ছিল 13 টাকা রেট, 1950 টাকা। স্টকের কাজ শেষ। এবার আমরা দাগ টেনে ঠকটিকে ক্লোজ করে দিব। বাইশ তারিখের পরে 25 তারিখে যাব আমরা। 25 তারিখে বিক্রয়ের ঘটনা ঘটেছে। 25 তারিখে বলেছে বিক্রি করো 300 একক। তাহলে আমরা এখন বিক্রয় লিখব। 300 একক বিক্রয় করব। পদ্ধতির নাম কিন্তু সাধারণ গড় পদ্ধতি। কি কাজ হবে? এখানে 3টি রেট রয়েছে, 3টি রেট যোগ করব, 3 দিয়ে ভাগ করব, নতুন রেট পেয়ে যাব। 3টি রেট 3 দিয়ে যোগ করার পর 3 দিয়ে ভাগ করব। লক্ষ্য করো, আমি কাজটি এখানে করে তোমাকে দেখাচ্ছি। 10.375 যোগ 12 যোগ 13, এই হলো যোগফল। 3টি যোগফল, 3টি অ্যামাউন্টকে আমি যোগ করেছি, এই রেজাল্ট হয়েছে। এটাকে ভাগ করব 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলাম, নতুন রেট পেয়ে গেছি 11.7917 লিখব আমরা। দশমিকের পর অনেকগুলো ডিজিট আছে, আমরা 4টি লিখব। তাহলে নতুন রেট হচ্ছে 11.7917। এই রেটে আমি বিক্রি করছি। তাহলে বিক্রি করলে কত হয়? 300 গুণন 11.7917 গুণ করলে হবে 3538 টাকা। এটা লিখব এখানে, 3538 টাকা। তাহলে আমি 300 একক বিক্রি করছি। 300 একক বিক্রি করে দিলে আমার ছিল কত দেখো তো? ছিল 200, 200, 400, 550। 550 থেকে যদি 300 বিক্রি করে দেই, থাকে কত? 250। এই রেটেই থেকে যাবে 11.7917। এটাকে আবার গুণ করব, 250 গুণন 11.7917। গুণফল হবে আমাদের 2948 টাকা। এই হচ্ছে কাজ। এবার আমি ছকটাকে ক্লোজ করে দিব। পঁচিশের কাজ শেষ। তার পরবর্তী ঘটনা 27 তারিখে ঘটেছে। 27 তারিখে কি ঘটেছে দেখো। 22 তারিখে কৃত পণ্যের 10 একক পরিবহনে বিনষ্ট হয়েছে। পরিবহনে বিনষ্ট হয়েছে, ইস্যু কলামে লিখে দিব। 22 তারিখের পণ্য, 22 তারিখে ছিল 13 টাকা রেট, 13 টাকা রেটেই আমরা কাজ করব। পরিবহনে বিনষ্ট, পরিবহনে বিনষ্ট। কত একক বিনষ্ট হয়েছে? 10 একক। রেট ছিল 13 টাকা করে, তাহলে হবে 130।
লক্ষ্য করো 250 ছিল, 250-এর মধ্যে যদি 10 একক পরিবহনে বিনষ্ট হয়ে যায়, রয়ে যায় কত? 240। এখানে একটু বোঝার আছে, লক্ষ্য করো। এখানে বোঝার বিষয়টি হচ্ছে আমার ছিল 2948 টাকার পণ্য, সেখান থেকে আমি ফেরত দিচ্ছি 130 টাকার পণ্য, তো রইল কত? দেখো 2948 মাইনাস 130, তাহলে 2818 টাকার পণ্য রয়ে যায়। 2818 টাকার পণ্য রয়ে যায়। তাহলে টোটাল একক ছিল 240, এটাকে 240 দিয়ে ভাগ করলে আবার নতুন রেট পেয়ে যাব আমরা এখানে, ভাগ 240, 11.7417, এটা পাচ্ছি আমরা 11.7417। এই রেটে আমি নতুন পণ্য পাচ্ছি পরবর্তীতে বিক্রি করার জন্য। শেষ এই লাইনের কাজ। এবার আমি এটাকে দাগ টেনে বন্ধ করে দিব। 27-এর পর পরবর্তী ঘটনা ঘটেছে 29 তারিখে। 29 তারিখে বিক্রয় করেছি আমরা। আমার স্টকে আছে 240, এখান থেকে 140 একক পণ্য বিক্রি করার কথা বলেছে। তাহলে 140 যদি বিক্রি করার কথা বলে, আমরা 140 বিক্রি করি। রেট কত পাবো? একটাই রেট আছে, এটাই আমরা ধরে নিব এখন, 11.7417। 11.7417 গুণ করলে হবে 1644 টাকা। 1644 টাকা। তাহলে 240 থেকে যদি 140 বিক্রি করে দেই, রয় কত? 240 থেকে 140 চলে গেল, রয়ে গেল 100 একক। এটা 11.7417 রেটে থাকবে, তাহলে হবে 1174 টাকা। কাজ শেষ হয়ে গেছে পুরোপুরি রূপেই। এবার আমি দাগ টেনে ছকটিকে ক্লোজ করে দিব। এরপরে আমার আর একটি কাজ বাকি রয়েছে, সমাপনী উদ্ধৃতি লেখার জন্য এই দাগ দিয়ে আমি এখানে ক্লোজিং লাইন টেনে সমাপনী উদ্ধৃতি লিখে দেখাবো। এবার এই যোগফলটি এখানে লিখব, 100-র 100, রেট লেখার কোনো প্রয়োজন নেই, প্রাইসটি লিখে দিব 1174। আর এখানে লিখব যে মাসের অঙ্ক, সেই মাসের জাস্ট শেষ দিন, ফেব্রুয়ারি মাসের শেষ দিন হচ্ছে 29, স্পেশালি 2020 সালের ফেব্রুয়ারি 29 তারিখ ছিল, এটা 29 তারিখ লিখে উদ্ধৃতি লিখে দিলেই আমার অঙ্কের সম্পূর্ণ সমাধান শেষ হয়ে যায়। এবং এভাবেই তোমাকে সাধারণ গড় পদ্ধতির সমাধান করে দেখাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই তুমি জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।